গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে উন্নত সেবা পাচ্ছে না বিদেশি এয়ারলাইন্স। বিমান বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ নেয়ার অভিযোগ। যানজট যেন রাজধানীর গলার কাটা। আইন ভাঙার শীর্ষে বাস, বলছে ট্রাফিক্স। কার্যকর উদ্যোগের তাগিদ। ডাকসু-জাকসুর তিক্ত অভিজ্ঞতায় চাকসুতে প্যানেল দেয়নি বাকছাস। প্রশাসনের পক্ষপাতকে দুষছেন সংগঠনের নেতারা। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি অভিযান। মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমান বাংলাদেশের একচেটিয়া নিয়ন্ত্রণে মানসম্মত সেবা পাচ্ছে না বিদেশি এয়ারলাইন্সগুলো। বিশেষজ্ঞরা বলছেন, একাধিক প্রতিযোগী না থাকার সুযোগ নিচ্ছে বিমান বাংলাদেশ। সেবা নিতে অন্যান্য দেশের তুলনায় বাড়তি খরচ দিতে হচ্ছে বিদেশি বিমান সংস্থাগুলোকে। তবে এসব অভিযোগ অস্বীকার করে তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব নিতেও প্রস্তুত বলে দাবি বাংলাদেশ বিমানবন্দর কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন সানি মৃধা। জনসংখ্যা ও প্রবাসী বাংলাদেশিদের অবস্থান বিবেচনায় বরাবরই সম্ভাবনাময় বাংলাদেশের আকাশপথ। তবে এয়ারলাইন্সগুলোর সামনে থাকা বিশাল সুযোগ কাজে লাগাতে অনেকটাই ব্যর্থ ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ। নানা অব্যবস্থাপনার অভিযোগ আর বাড়তি খরচে দিন দিন এয়ারলাইন্সগুলোর তাদের কার্যক্রম পরিচালনায় অনাগ্রহী হচ্ছে। বিশেষ করে বিদেশি এয়ারলাইন্সগুলো বাড়তি খরচ করতে হয় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে। ঢাকার এই এয়ারপোর্টে ৩৫টি বিদেশি এয়ারলাইন্স তাদের কার্যক্রম পরিচালনা করে। এ সকল এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং দেখে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। তবে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারপোর্টের যে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের যে সার্ভিস চার্জ, সেটি বাংলাদেশের তুলনায় দ্বিগুণ বা কয়েক গুণ কম। তবে বাংলাদেশের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে এত বেশি টাকা খরচের পরও আন্তর্জাতিক মানের সেবা পাচ্ছে কিনা এসব বিদেশি এয়ারলাইন্সগুলো, আর এত টাকা বাড়তি দিয়েই কেন গ্রাউন্ড হ্যান্ডলিং করতে হচ্ছে তাদের। মূলত উড়োজাহাজ বিমানবন্দরে অবতরণের পর সেটাকে পার্কিং বেতে নেয়া, যাত্রীদের মালামাল ওঠানো নামানো সহ চেক ইন কাউন্টারের সেবার মতো কাজ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের অন্তর্ভুক্ত। আর এই সেবাটা পুরোটাই দেখভাল করে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। এজন্য প্রতি ফ্লাইটে বিদেশি এয়ারবাস থেকে বানভেদে $২২০০ থেকে $৬,০০০ নিচ্ছে বাংলাদেশ বিমান, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ অনেক দেশই ঢাকার চেয়ে অনেক কম খরচে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা পাচ্ছে এয়ারলাইন্সগুলো। আমাদের দেশে গ্রাউন্ড হ্যান্ডলিংটা এয়ারলাইন্স এবং আমাদের যারা স্টেক হোল্ডার তারা দাবি করে যে এখানে একটু বেশি। তা এটার কারণ হিসেবে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এই গ্রাউন্ড হ্যান্ডলিংটার কম্পিটিটিভনেসটা নাই, যে এখানে যে একটা কম্পিটিশন হতো, যদি মাল্টিপল গ্রাউন্ড হ্যান্ডলার থাকতো তাহলে হয়তো বা কম্পিটিশন হলে পরে প্রাইসটা কমে আসতো। তবে দ্বিগুণ খরচ দিয়েও বিদেশি বিমান সংস্থাগুলো তাদের প্রত্যাশিত সেবা পাচ্ছে না। ফলে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা দিতে বাড়তি লোকবল নিয়োগ দিতে হচ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর। বাড়তি গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যয়ে প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়ছে সাধারণ যাত্রীদের কাঁধে, যার বড় উদাহরণ টিকিট মূল্য। আঞ্চলিক অন্যান্য দেশগুলো থেকে বাংলাদেশের টিকিট মূল্য অনেক বেশি, ফলে অনেক যাত্রী বিকল্প পথ বেছে নিচ্ছে। যেখানে অন্যান্য দেশে একাধিক গ্রাউন্ড হ্যান্ডেলার, সেখানে ঢাকায় গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবার উপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একচেটিয়া নিয়ন্ত্রণ। সামনে আমরা 24 থেকে 30 মিলিয়ন প্যাসেঞ্জারের চিন্তা করছি, অ্যানাদার 5 to 10 years। তো ওই জায়গায় আসলে এই একটা গ্রাউন্ড হ্যান্ডলার দিয়ে আমাদের পক্ষে সম্ভব না। আন্তর্জাতিক মানের সেবা দিতে গেলে যে অভিজ্ঞতা থাকা দরকার, অভিজ্ঞতাটা তো যখন এটা কম্পিটিশন, একটা বিদেশি পার্টনার থাকবে অথবা অন্য দেশের, কারণ আমরা যদি আন্তর্জাতিক বিমানবন্দরগুলো দেখি, প্রত্যেকটা বিমানবন্দরে কিন্তু নিজস্ব দেশের হ্যান্ডলার আছে এবং বাইরের যারা ইন্টারন্যাশনাল অপারেটর আছে। তখন হয় কি, দুজনের ভিতরে একটা কম্পিটিশন হয়। এত অভিযোগের মধ্যে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব 2 বছরের জন্য বাংলাদেশ বিমানকে দেওয়া হয়েছে। বর্তমানে একবারে 8টি বিমান হ্যান্ডলিংয়ের সক্ষমতা আছে হজরত শাহজালাল বিমানবন্দরের।
আর থার্ড টার্মিনাল চালু হলে সেই সক্ষমতা বেড়ে দাঁড়াবে 20টিতে। তাই প্রশ্ন ছিল, বর্তমানে যেখানে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে হিমশিম খাচ্ছে, সেখানে তৃতীয় টার্মিনালের জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ বিমান। থার্ড টার্মিনালকে টার্গেট করে অনেক জনবল নিয়োগ হয়েছে, লাস্ট 1 ইয়ার বা মোর দেন 1 ইয়ার অনেক লোকজন নিয়োগ হয়েছে এবং আমাদের সাফিসিয়েন্ট গ্রাউন্ড স্টাফ আছে, চেক ইন স্টাফ রয়েছে। আর যেটা বললেন যে আমাদের হয়তো অনেক আগে হয়তো সংকট ছিল, কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো সংকট নেই। বিশেষ করে থার্ড টার্মিনালে টার্গেট করে আমরা জনবল নিয়োগ দিয়েছি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন ক্যাপাবল টু প্রোভাইড ম্যান পাওয়ার টু আদার্স এয়ারলাইন্স। ইতিমধ্যে তৃতীয় টার্মিনালের কাজও শেষের পথে, ফলে সেবার মান বাড়ানো না গেলে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে আকৃষ্ট করতে ব্যর্থ হবে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। ইন টার্মস অফ সার্ভিস, যে আমরা সার্ভিসটা কতটুকু উন্নত করতে পারতেছি, ইন টার্মস অফ ইকোনমি। সানিম মৃধা, এখন, ঢাকা। রাজধানীর শুধু গুলশান 1 নম্বর সিগন্যালে 48 লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যানবাহন। আইন ভাঙার তালিকায় শীর্ষে রয়েছে গণপরিবহন বাস। কোনো বাসের বিরুদ্ধে 300 বারের বেশি ট্রাফিক আইন ভঙ্গের নজির রয়েছে। এসব তথ্য উঠে এসেছে ট্রাফিক্স নামের একটি সংস্থার বিশ্লেষণে। বিস্তারিত জানাচ্ছেন শম্পা বিশ্বাস। ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গ করা এখন অনেকটাই নিয়মে পরিণত হচ্ছে। তবে কোন পরিবহন সবথেকে বেশি এই নিয়ম ভঙ্গ করে তার কোনো সঠিক উপাত্ত এখনো কারো হাতে নেই। সম্প্রতি একটি সংস্থা এআই প্রযুক্তির মাধ্যমে এই তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে গুলশান 1 সিগন্যাল থেকে। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় সবথেকে বেশি ট্রাফিক আইন ভঙ্গ করে বাস। ঢাকা নগরীর গলারকাটা যানজট, যার অন্যতম কারণ ট্রাফিক আইন ভঙ্গ করা। সড়কে কিছুক্ষণ দাঁড়ালেই এই আইন ভঙ্গের বাস্তব চিত্র চোখে পড়ে। গত জুন মাসে সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যানবাহনকে আইনের আওতায় আনার লক্ষ্যে ট্রাফিক্স নামে একটি সংস্থা নিজ উদ্যোগে পরীক্ষামূলকভাবে আইন ভঙ্গের সঠিক চিত্র তুলে ধরার কাজ শুরু করে। সংস্থাটি নগরীর গুলশান 1 নম্বর মোড়ে 10টি ক্যামেরা বসিয়েছে ট্রাফিক আইন ভঙ্গের চিত্র পর্যবেক্ষণের জন্য। এআই প্রযুক্তি ব্যবহার করে এসব ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তারা পেয়েছে ভয়ঙ্কর তথ্য, যেখানে দেখা গেছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত 48 লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যানবাহন। বাস সব থেকে বেশি ভায়োলেট করছে। গত 3 মাস যাবত আমরা অ্যানালাইসিস করে এখন পর্যন্ত 48 লাখের মতো আমরা ভায়োলেশন পেয়েছি। সো এখন পর্যন্ত আমরা এখন আমাদের সিস্টেম দিয়ে আমরা কেস ফাইল করতে আমরা সক্ষম। আমরা চাইলেই ট্রাফিক অমান্যকারীকে আইনের আওতায় আনতে পারবো প্রচলিত আইন অনুযায়ী। ট্রাফিক্সের এই উদ্যোগের সাথে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা বলছে নিয়ম ভঙ্গের কারণেই মামলা দায়ের করতে কাজে আসবে এই প্রকল্প। এই মামলার ক্ষেত্রে বেশ ভালো কাজে আসবে, কারণ কখন কে ভায়োলেট করছেন ওর তো রেকর্ড থাকবে, তো রেকর্ড দেখে কিন্তু আমরা প্রসিকিউশনে যেতে পারবো। এদিকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। পাইলট প্রকল্পের ফলাফল ভালো হলে সরকারিভাবে এমন উদ্যোগ নেওয়ার পক্ষে মত তাদের। যে কোনো ইনোভেটিভ আইডিয়া এটা অবশ্যই প্রথমে সাধুবাদ পাওয়ার যোগ্য। ঢাকা শহরের মতো একটা জায়গায় এখানে সরকারি সংস্থার বাইরে বেসরকারি এবং ব্যক্তি পর্যায়ে এমন অনেক ব্রিলিয়েন্ট লোক আছে যারা কাজ করে। তারা নতুন নতুন এরকম প্রযুক্তি নির্ভর আইডিয়া নিয়ে আসে, যেগুলো খুব কার্যকর হতে পারে। কয়েকটি ইন্টারসেকশনে এগুলোর প্রয়োগ করা যেতে পারে পাইলট বেসিসে, এবং তার যে লার্নিং সেটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আর একটু ওয়াইডার স্কেলে যেতে পারে। বিভিন্ন সময় রাজধানীর ট্রাফিক আইন কার্যকর নিয়ে উদ্যোগ নিয়েছে নানান সংস্থা, তবে সমন্বয়হীনতার অভাবে ভেস্তে গেছে সেসব উদ্যোগ। তাই নগর পরিকল্পনাবিদদের পরামর্শ, ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন প্রকল্পকে স্বাগত জানানো এবং সেগুলো বাস্তবায়নে জোর দেয়া। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। এবার জানবো সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি। নেত্রকোনার বাজারে কমেছে সবজির সরবরাহ, এতে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। এদিকে দেশীয় মাছের সরবরাহ কমেছে মৌলভীবাজারে, এতে দাম বেড়েছে চাষের মাছের। এদিকে চুয়াডাঙ্গার খুচরা আর পাইকারি বাজারে বেড়েছে মাংসের দাম।
বিস্তারিত জানাতে নেত্রকোনার মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল, মৌলভীবাজারের পশ্চিম মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ এবং চুয়াডাঙ্গার মাংসির বাজার থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। শুরুতেই যাব রিফাতের কাছে। রিফাত, জানাবেন বাজারে সবজির সরবরাহ কম থাকার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, আর দরদাম কেমন দেখছেন? সামনে আপনি জানেন যে এখন বর্ষার মৌসুম চলছে, যার ফলে নেত্রকোনার যে স্থানীয়ভাবে উৎপাদিত যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর সরবরাহ কিন্তু বাজারে নেই বললেই চলে। মূলত এখানকার যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে বাহিরের সবজিতেই কিন্তু সরবরাহ পূরণ করছে, যার ফলে কিন্তু বাজারে সকল সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী। আজকের বাজারে দরদামের কথা যদি আপনি কিছু বলি, আজকের বাজারে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে, কাঁকরোল বিক্রি হচ্ছে 40 থেকে 55 টাকা, এছাড়াও পটল বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা এবং মূলা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে। এছাড়াও আমরা আজকের বাজারে দেখেছি যে আসলে শীতকালীন যে আগাম সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু বাজারে এসেছে, তবে সেই সবজিগুলোর দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। আজকের বাজারে শিম বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকার মধ্যে, আর স্থানীয় উৎপাদিত যে টমেটো গুলো রয়েছে সেই টমেটো গুলো বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকার মধ্যে। এছাড়াও ফুলকপি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে। আমরা দেখেছি যে আসলে ধনিয়া পাতাও কিন্তু বাজারে উঠতে শুরু করেছে, সেই ধনিয়া পাতার কেজি প্রতি কিন্তু প্রায় 200 টাকা। স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে আসলে এখন যে বাজারে সরবরাহ রয়েছে সেই সরবরাহ আরো 20 থেকে 25 দিন পার হলে কিছুটা দাম কিন্তু কমতে থাকবে। এর ফলে কিন্তু সাধারণ ক্রেতা যারা রয়েছে, যারা নিম্ন আয়ের ক্রেতা রয়েছে, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে কিন্তু কিছুটা চলে আসতে পারে। অর্থাৎ আগামী 15 থেকে 20 দিন কিন্তু বাজারে যে সবজির দরদাম রয়েছে সেই দরদাম কিন্তু এমনটাই থাকবে বলে মনে করছেন বিক্রেতারা। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে এখন যে সবজির বাজারে দরদাম সেই দরদাম কিন্তু অনেকটাই বেশি। অর্থাৎ সকল প্রকার সবজি কিন্তু প্রায় 50 থেকে 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যার ফলে সাধারণ যে ক্রেতারা রয়েছেন তাদের পক্ষে কিন্তু ক্রয় করাটা অনেকটাই কঠিন হচ্ছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সবজির বাজারের সর্বশেষ। শাম্মী, এবার যুক্ত হব মৌলভীবাজারে, সেখানে আছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, জানাবেন মাছের বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন, আর মাছের সরবরাহ ও দরদাম কিরকম বলছেন ক্রেতা বিক্রেতারা? শাম্মী, মৌলভীবাজার থেকে বেশ কিছুদিন ধরেই মাছের ঘাটতি দেখা দিয়েছে, বিশেষ করে নদী, হাওর, বিলে পানি কম হওয়ার কারণে দেশীয় মাছের সরবরাহ কম থাকার কারণে চাষের মাছের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পাঙ্গাস সহ যে মাছগুলো আছে, রুই, কাতলা, মৃগেল, সবগুলো মাছেরই দাম বলা যায় বাড়তির দিকে। পাঙ্গাস আগে যেখানে 130 থেকে 40 টাকা পাইকারি বাজারে বিক্রি হতো, সেখানে এখন সেটা বেড়ে গিয়ে 160, 70 বা 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্য মাছগুলো যেগুলো আছে, বিশেষ করে রুই, কাতলা, মৃগেল, সেগুলোর দামও প্রায় 40 থেকে 50 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে মাছের সরবরাহ কম রয়েছে বাজারে, এবং যশোর সহ অন্যান্য যে জেলাগুলো থেকে মাছ মৌলভীবাজারে আসে সেগুলো আসার পথে বিভিন্ন সমস্যার কারণে রাস্তাঘাটে পরিবহন সমস্যায় পড়তে হয়। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ সহ ওই এলাকায় যানজটে পড়ার কারণে যেখানে মাছ সকাল 6টা থেকে 7টার মধ্যে এসে পৌঁছার কথা, সেখানে 10, 11, 12টা বা কখনো কোনো 2টে বেজে যাচ্ছে। এতে করে মাছ অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে এবং মাছের দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়া তারা বলছেন যে মাছের খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে চাষের মাছের দাম বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে আমি কথা বলেছিলাম সাধারণের সাথে। তারা বলছেন যে যেখানে আগে মাছ ক্রয় করতে 500 বা 600 বা 700 টাকার মধ্যে ক্রয় করা যেত, এখন সে মাছ 1000 বা 1200 টাকা কেজিতে কিনতে হচ্ছে। তারা বলছেন যে দেশীয় মাছের খুবই আকাল রয়েছে, যদিও কিছু কিছু ক্ষেত্রে দেশীয় মাছ পাওয়া যায়, কিন্তু দাম অত্যন্ত চড়াও। দেশীয় মাছের প্রতি কেজি 1200 থেকে 1500 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তারা বলছেন যে যদি মাছের এইভাবে আকাল চলতে থাকে তাহলে হয়তো মাছের দাম আরো বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা বলছেন যেভাবে পানি কম থাকার কারণে, বৃষ্টি প্রচুর পরিমাণে না হওয়ার কারণে বিশেষ করে মাছের দাম বৃদ্ধি পাচ্ছে, এবং বিশেষ করে বাজারগুলোতে মাছের সরবরাহ কম থাকার কারণে ভোক্তা সাধারণত সমস্যার মধ্যে পড়েছেন। এছাড়া পাইকারি বাজারে যেখানে মাছের দাম কিছুটা কম থাকলেও খুচরা বাজারে তার দাম বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ 100 থেকে 150 টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধি পাচ্ছে। ভোক্তা অধিকারের সেখানে
তদারকি না থাকার কারণে, জেলা প্রশাসনের তদারকি না থাকার কারণে বাজার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নাই। তারা বলছেন যে যদি বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে হয় সেক্ষেত্রে ভোক্তা অধিকার বা জেলা প্রশাসনের নজরদারি বাড়াতে হবে, এতে করে হয়তো মাছের দাম কিছুটা স্থিতিশীল হবে। এছাড়াও অন্যান্য যে মাছগুলো রয়েছে, বিশেষ করে গরিবের মাছ হিসেবে খ্যাত পাঙ্গাস বা দেশীয় চাষের মাছ যেগুলো আছে আপনার, বিশেষ করে কই মাছ, সেই মাছের দামও কিন্তু এখন বেশি বৃদ্ধির দিকে। সব মিলিয়ে বলা যায় মৌলভীবাজারে সবকিছু মিলিয়ে বলা যায় যে মৌলভীবাজারের মাছের বাজার অস্থিতিশীল এবং বাড়তির দিকে। সাম্মি, এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে মাছ বাজার নিয়ে সবশেষ। এবার মাংসের বাজারের খবর জানতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক জানাবেন, মাংসের দাম বাড়ার কারণ কি বলছেন ক্রেতা বিক্রেতারা? শাম্মী, গত এক সপ্তাহের ব্যবধানে চুয়াডাঙ্গায় ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির পাশাপাশি দেশি মুরগির দাম কিন্তু কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়েছে। আমি যদি আজকের বাজার দর বলি, গত সপ্তাহে দেশি মুরগি ছিল 560 টাকা কেজি। সেই দেশি মুরগি আজকের বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে 580 টাকা কেজি। এছাড়া ব্রয়লার মুরগি আজকের বাজারে বিক্রি হচ্ছে 190 টাকা কেজি। যে ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 180 টাকা কেজি, অর্থাৎ এখানেও কিন্তু 10 টাকা কেজি প্রতি বেড়েছে। এছাড়া সোনালী মুরগির দাম যদি বলি, সোনালী মুরগি গত সপ্তাহে ছিল 270 টাকা কেজি। সেই সোনালী মুরগি কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 290 টাকা কেজি। এই তো গেল মুরগির বাজারের দাম। পাশাপাশি আমার সাথে খাসির মাংসের দামের যদি কথা বলি, খাসির মাংস গত সপ্তাহেও ছিল 1000 থেকে 1050 টাকা কেজি দর। আজকের বাজারেও কিন্তু 1000 থেকে 1050 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজিতে দেখেছি যে গত সপ্তাহে সাম্মি বিক্রি হচ্ছিল 700 টাকা কেজি দরে। সেই গরুর মাংস কিন্তু 50 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 750 টাকা কেজিতে। আমার সাথে মুরগির বাজার এবং খাসির মাংসের বাজারে যারা খুচরা ব্যবসায়ী আছে তাদের সাথে কথা হয়েছিল। তারা বলছে যে বাজারে কিন্তু আসলে মুরগির সরবরাহ কিছুটা কম, যার কারণে আসলে এই সপ্তাহে কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়েছে। এছাড়া যদি ডিমের বাজার বলি, সাময়িক ডিমের হালি কিন্তু বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকা হালি প্রতি। যেই ডিম গত সপ্তাহে ছিল 40 টাকা হালি, সেখানেও কিন্তু হালি প্রতি ডিমের দাম 2 থেকে 4 টাকা বেড়েছে। তো সব মিলিয়ে কিন্তু এই আমার সাথে সাধারণ ক্রেতার কথা হয়েছিল। সাধারণ ক্রেতারা বলছে যে এই যারা ব্যবসাদার আছে, বিশেষ করে মাংসের মুরগির বাজারে এই খুচরা যারা ব্যবসায়ী আছে তাদের কিছু সিন্ডিকেটের কারণেই আসলে কেজি প্রতি এই দামগুলো বাড়ছে। তো স্বামী, বাজার পরিস্থিতি নিয়ে, মাংসের বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ চুয়াডাঙ্গা থেকে। স্বামী, সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন। বিশ্বের সবচেয়ে বড় এই কূটনৈতিক সম্মেলনে এবারও অংশ নিচ্ছে বাংলাদেশ। জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সংকট ও শান্তি রক্ষায় দেশের অবস্থান নিয়ে আলোচনার পাশাপাশি প্রবাসীদের প্রত্যাশাও রয়েছে এই সফর ঘিরে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৮০তম পর্ব শুরু হয়েছে এমন এক সময়ে যখন বিশ্ব একাধিক সংকটে বিপর্যস্ত। জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক বৈষম্য আর যুদ্ধের অভিঘাতে ক্রমেই জটিল হয়ে উঠছে বৈশ্বিক পরিস্থিতি। এই বাস্তবতায় বাংলাদেশের অবস্থান এবার আগের চেয়েও বেশি কৌশলগত। এবারের অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, অর্থনৈতিক বৈষম্য, ঋণ সংকট মোকাবেলায় বৈশ্বিক সমন্বয় এবং শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। প্রতিবারই মিয়ানমারের পক্ষ থেকে বলা হয় যে তারা তাদের নাগরিকদেরকে ফেরত নেবে। সর্বশেষ 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য একটি আশ্বাস প্রদান করেছিল জান্তা সরকার, কিন্তু সেটি আসলে কোনো কার্যকর পদক্ষেপ তারা নিচ্ছে না। এটিকে বাস্তবায়ন করবার জন্য তারা নানানভাবে তালবাহানা করছে এবং পরিস্থিতি এখন এমন একটি পর্যায়ে গেছে যে এই দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে এই সংকটটি সমাধান করা আসলে
আমার ধারণা সম্ভব নয়। এবারও বিশেষ গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গা ইস্যু। ৮ বছর ধরে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্বে মানবিকতার উদাহরণ তৈরি করেছে। তবে টেকসই সমাধান ছাড়া এই সংকট কেবল আন্তর্জাতিক নিরাপত্তার জন্যই নয়, দেশের উন্নয়ন কাঠামোর জন্য হুমকি হয়ে উঠেছে। এই বিষয়টি ৩০ সেপ্টেম্বরের রোহিঙ্গা সম্মেলনে সমাধান আসবে বলেও প্রত্যাশা প্রবাসীদের। যেহেতু আলোচনায় বসবেন, আমাদের বাংলাদেশ থেকে তো এটা রোহিঙ্গাদের প্রত্যাবাসন করার জন্য বারবার বলা হচ্ছে, কিন্তু কালক্ষেপণ করা হচ্ছে, সেটা কোনো উদ্যোগ নেওয়া হচ্ছিল না। আমি আশাবাদী যে এবার একটা উদ্যোগ নেওয়া হবে। ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি বিশেষ সভা করবেন বলে জানা গেছে। প্রবাসীরা মনে করছেন এই সভা থেকে প্রবাসীদের ভোটাধিকার ও নাগরিক অধিকার সংক্রান্ত একটি বাস্তব ঘোষণা এলে এটি হবে এই সফরের অন্যতম অর্জন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের অংশগ্রহণ শুধু কূটনৈতিক অর্জন নয়, বরং দেশের সার্বিক অগ্রগতির প্রতিফলন। এখন দেখার বিষয় বাংলাদেশের পক্ষ থেকে কী বার্তা উঠে আসে এবং তা কতটা প্রভাব ফেলে বিশ্ব রাজনীতিতে। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাকসু নির্বাচনে হারের তিক্ত অভিজ্ঞতা এবার চাকসু নির্বাচনে প্যানেলই দেয়নি গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস। মাত্র ১.৫ বছর আগে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যে সংগঠনটির নেতারা, নির্বাচনে তাদের কেন এমন ভরাডুবি, সে প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে। দলটির নেতাদের দাবি, চবিতে প্রশাসনের পক্ষপাতের কারণে তারা অংশ নিচ্ছেন না। তবে নিজস্ব ব্যানারে না হলেও কৌশলে স্বতন্ত্র প্যানেল থেকে অংশ নিচ্ছেন সংগঠনের অনেক নেতা। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব রহমান। সম্প্রতি ডাকসু ও জাকসু দুটি নির্বাচনেই ভরাডুবি হয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া এ সংগঠনটির নেতাদের ছাত্র সংসদ নির্বাচনে কেন এমন ভরাডুবি, সে প্রশ্ন এখন আলোচনায়। চাকসু নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিও অংশ নিচ্ছেন না নির্বাচনে। ফেসবুকে নিজেকে জুনিয়র ছাত্র দাবি করে অংশ না নেয়ার ঘোষণা দেন তিনি। তবে সংগঠনের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন অনেকে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের সংগঠক এম রাশিদুল হক দিনারকে বহিষ্কার করা হয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। তার দাবি, চবিতে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় কিছু নেতার সমালোচনায় কাল হয়েছে। লেজুর বৃত্তির রাজনীতির বাইরে গিয়ে স্বাধীনভাবে নির্বাচনের সিদ্ধান্ত তার। আমি মনে করছি হচ্ছে কোনো একটা মাদার সংগঠন থাকলে বা তাদের হচ্ছে কিছু পারপাস হচ্ছে আমার এখানে সার্ভ করতে হইতে পারে, বা ছাত্রবান্ধব কাজ করতে গিয়ে আমি কোথাও একটু বাধার সম্মুখীন হইতে পারি। আমি একেবারে মোটামুটি ওই জায়গা থেকে ফ্রি হয়ে আসতে আমি মূলত স্বতন্ত্রভাবে আগাচ্ছি। দলের কোন্দল আরও স্পষ্ট হয় বহিষ্কৃত এই নেতার সাথে বাকছাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান সহ আরও কিছু নেতাকর্মীর প্যানেল ঘোষণায়। এই প্যানেলে জুলাই অভ্যুত্থানে অবদান আছে যাদের, তাদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যোগ্যদের যুক্ত করার কথা জানানো হয়। শুরু থেকে এই জায়গাটাতে আগানো ছিল যে আমরা এমন একটা ইনক্লুসিভ প্যানেল করব যেখানে সকল দল মত সবার অংশগ্রহণ থাকবে। সেই জায়গা থেকে আমরা মূলত বাকছাস থেকে বেরিয়ে এই প্যানেলটা করার চেষ্টা করছি, বা এই প্যানেলটা আমরা ঘোষণা দিচ্ছি। তবে দলে কোনো কোন্দল নেই দাবি করে বাকছাস নেতাদের দাবি, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণেই তারা নির্বাচনে প্যানেল দিচ্ছেন না। আমাদের দলীয় কোনো কোন্দলই নেই, একদমই আমরা দল থেকে যেই বক্তব্য আসবে, আমাদের যেই আলাপ, সেটা একদমই আমরা দিয়ে দিয়েছি যে আমরা প্যানেল দিচ্ছি না। এটা আমাদের সেন্ট্রাল কমিটির নির্দেশনা, এবং আমরা এই জায়গা থেকে এর বাইরে যা করা যায়, একটা গণতান্ত্রিক একটা লড়াই হচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই, এবং এখানে যুক্ত হওয়ার জন্য যেভাবে যা করা যায় আমরা তা করছি। ডাকসু জাকসুতে হারের পর চাকসুতে স্বতন্ত্র প্যানেলে অংশ নেয়া বাকছাসের সাবেক ও বর্তমান নেতারা শিক্ষার্থীদের মন জয় করা চ্যালেঞ্জিং হবে বলেই মনে করা হচ্ছে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণকারী ও মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টানা কয়েক ঘণ্টা এই অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের চূড়ায় সংঘবদ্ধ অপহরণকারী ও মানব পাচারকারীদের আস্তানায় চালানো হয় অভিযান। এ সময় চিরুনি তল্লাশি চালিয়ে একাধিক আস্তানা চিহ্নিত করার পাশাপাশি উদ্ধার করা হয় অপহরণের শিকার ৬৬ জনকে, যাদের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ এবং ২১ জন শিশু। অপহরণকারী চক্র দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় ও রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানব পাচার করে আসছিল।
গেল বছরের বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতেই শেরপুরে ফের দেখা দিয়েছে বন্যা। কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর উজানের ঢলের চাপে মহারুষি নদীর বাঁধ ভেঙে দেখা দিয়েছে বন্যা। প্লাবিত ঝিনাইগাতি উপজেলা সদরের বাজার সহ নিম্নাঞ্চল। পানির তীব্র স্রোতে ভেসে গেছে ঘরের আসবাবপত্র, তলিয়েছে রোপা আমনের ক্ষেত। অসময়ের আকস্মিক বন্যায় দিশেহারা বানভাসী মানুষ। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। 1988 সালের পর 2024 সালে স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয় শেরপুর জেলাবাসী। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় 7,000-এরও বেশি ঘরবাড়ি, পানিতে ডুবে নষ্ট হয় কয়েক হাজার হেক্টর ফসলি জমি, ভেসে যায় 1,500-এরও বেশি পুকুর ও ঘেরের মাছ। 2024-এর বন্যার ক্ষতি পুষিয়ে না উঠতেই আবারও আকস্মিক বন্যার মুখোমুখি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মানুষ। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা ঢলে মহারুষি নদীর বাঁধ ভেঙে উপজেলা সদরের বাজার সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তীব্র স্রোতে নদীর তীরবর্তী বেশ কিছু কাঁচাঘর ভেঙে ভেসে গেছে আসবাবপত্র। সবকিছু হারিয়ে পরিবার নিয়ে সড়কে আশ্রয় নিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। আমার পরিস্থিতি খুব খারাপ, আমার থাকার মতো কোনো জায়গা নাই। যে একটা জায়গা থাকলে যে জমি জমা যে আছে, যেমন বাড়ি করবো তাও বন্ধ নাই। কি মহারুষি নদীর পারে যে সমস্ত বাসা বাড়ি আছে, সেই সমস্ত বাসা বাড়ি প্রত্যেক বছরই আমরা এই বন্যায় কষ্ট করি। কৃষি বিভাগ বলছে, পাহাড়ি ঢলে ঝিনাইগাতি উপজেলার অন্তত 200 হেক্টর রূপা আমন আবাদ পানিতে তলিয়েছে। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। দ্রুত সময়ে পানি না কমলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়ার শঙ্কা। মায়ের সম্পদ জুড়াইতে গেছে, এই সম্পদ আজকে মায়ের কুলতনে টান দিল আল্লাহ। আল্লাহ, আর কোনো জায়গার মতন থাকার মতন আমার কোনো জায়গা নাই। স্থানীয়দের অভিযোগ, গেল বছরের বন্যায় ভয়াবহ ক্ষতির পর চলতি বছর কয়েক বস্তা জিও ব্যাগ ফেলে দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। অভিযোগ আছে বাঁধের বরাদ্দকৃত মাটি গোপনে বিক্রির। ভুক্তভোগী এলাকার বাসিন্দাদের দাবি টেকসই বাঁধ নির্মাণের। আজ বিগত কতদিন থেকে এই বাঁধ বিড়ি বাঁধ হইতেছে, এরা কিন্তু গাফলিতি করে বাঁধ দিতেছে। আজ 3 কামলা আসে, কাল 5টা আছে, কাল 10টা আছে, এইভাবে আজ দীর্ঘদিন নিয়ে চলে গেছে। আরো কয়েক বছর এই ঢলের সম্মুখীন হয়েছি, রক্ষা পেয়েছিলাম, এবার আর পানির ইয়েতে রক্ষা পাইনি। প্রতি বছরই এই মিলের সবাই মাপ যোগ করে নিয়ে যায়, কিন্তু কোনো এই যে আপনার আজ 4 বছর নিয়ে বন্যা। এদিকে স্থানীয় প্রশাসন বলছে, পরিস্থিতি মোকাবেলায় সার্বিক প্রস্তুতি আছে। মজুদ আছে পর্যাপ্ত শুকনো খাবার, এমনকি জরুরি পরিস্থিতিতে পানিবন্দীদের উদ্ধারে উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের মধ্যে শুকনো খাবার সরবরাহ করার জন্য ব্যবস্থা করছি। একই সাথে এই এলাকায় আমাদের ঝিনাইগাতির মহারুষি নদীর যে শহর রক্ষা বাঁধ, সেটি স্থায়ী একটি বাঁধ নির্মাণের জন্য আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বিভিন্ন সময় পত্র দিয়েছি। আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা ও দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ও দীর্ঘস্থায়ী প্রতিকার নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। যশোরের ভবদহ অঞ্চলে জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। কোমর সমান পানিতে ডুবে আছে স্কুলের মাঠ থেকে শ্রেণীকক্ষ। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। বন্ধ হয়ে গেছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, পাঠদান সচল রাখতে ক্লাস্টার ভিত্তিক ক্লাস ও বিশেষ পরীক্ষার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এনামুল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রিপন হোসেন। এটি কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, যশোরের অভয়নগর উপজেলার একটি বিদ্যালয়। ভবদহের সর্বগ্রাসী জলবদ্ধতায় এখন শতাধিক শিক্ষাঙ্গনের চিত্র এমনই। অভয়নগরের ডহর মশিয়াহাটি উত্তরপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। দোতলা ভবনের সামনে খেলার মাঠে কোমর সমান পানি। মাঠ নয়, যেন ছোটখাটো পুকুর। শ্রেণীকক্ষেও পানি। তাই স্কুলে আসতে অনীহা অনেক শিক্ষার্থীর। স্বল্প সংখ্যক উপস্থিতি নিয়েই কোনো রকমে চলছে পাঠদান। শিক্ষকরা লড়ছেন অসম এক যুদ্ধে। আমাদের স্কুলে 3টা বিল্ডিং এর মধ্যে 2টা বিল্ডিং এ জল উঠে গেছে। পানিতে পা লেগে যেমন স্যাঁতসেঁতে ক্যাতকেতে এবং আমাদের চর্মরোগ দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা দিচ্ছে। ক্লাস করার জন্য সুষ্ঠু একটি সুন্দর বিল্ডিং দেওয়া হোক, যাতে আমরা সুন্দরভাবে ক্লাস করতে পারি, আমাদের পানিতে যেন ভোগান্তি না হয়। বর্ষা এলে জলাবদ্ধতা যেন ভবদহ অঞ্চলের নিয়তি। পানিতে ডুবে থাকে ঘরবাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান। এতে যাতায়াতের একমাত্র ভরসা ডিঙি নৌকা।
কোথাও আবার ক্লাস চলছে মন্দিরে, কোথাও উঁচু কোনো বাড়ির বারান্দায়। এতে শিক্ষার্থীর উপস্থিতি কমেছে আশঙ্কাজনকভাবে। রোডের পাশে একটা বিল্ডিংয়ে রুম ভাড়া নিয়ে সেখানে জায়গা স্বল্পতা, তারপরেও সেখানে অনেক কষ্ট করে ক্লাস চালাচ্ছি। সাপ পোক সব ধরেন ঘরের ভিতরে উঠে টেবিলের কোনায় কোনায় এসে বসে থাকতেছে। এতে একটা মা বাবার চিন্তা আসে না স্কুলে আসলে। মেয়েদের ক্ষেত্রে আরও সমস্যা, আমাদের যেহেতু ওয়াশরুমটাও পানিতে তলিয়ে গেছে, তারপরে খাবার টিউবওয়েল মানে খাবার বিশুদ্ধ পানিরও অভাব হচ্ছে। চাই দ্রুত সমস্যাকে সমাধান করে আমাদের এই সমাধান স্কুল শিক্ষাদান পাঠদানকে সুসংহত করার চেষ্টা করতে। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে, পাঠদান সচল রাখতে ক্লাস্টার ভিত্তিক ক্লাস ও বিশেষ পরীক্ষার পরিকল্পনা নেওয়া হচ্ছে। শিশুদের সমস্যা হচ্ছে কোয়ালিটি এডুকেশনের জন্য, তো আমরা এ প্রেক্ষিতে আমরা এই মাটি ভরাটের জন্য আমরা আমাদের অধিদপ্তরে কি প্রক্রিয়া সমাধান হবে সে সমাধানের জন্য আমরা অধিদপ্তরে প্রেরণ করেছি। আশা করি সুফল পাবো, কিন্তু মূল সমস্যা হচ্ছে এখানে স্থায়ী জলবদ্ধতা। আমাদের শিক্ষকগণ তাদের শিক্ষার্থীদের বাড়ি ভিজিট যেটা আছে সেইখানে পরামর্শ দিচ্ছেন, এবং কোনো জায়গায় ক্ষেত্রে আমাদের উঁচু মন্দিরে বা মসজিদে বা কোনো উঁচু বাড়িতে কিন্তু আমাদের এই ক্লাস্টার ভিত্তিক শিক্ষার কার্যক্রমটা চলমান আছে। ভবদহ অঞ্চলের মানুষ বছরের 4 মাসই কাটায় পানিতে, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। এত সমস্যায় শিক্ষা থেকে ছিটকে পড়ছে তাদের অনেকে। এখন যশোর। বিরতির পর ফিরে এলাম আরেকবার, দেখছেন এখন বাজার। পাখিদের অভয়ারণ্য হয়ে উঠেছে জয়পুরহাটের কানাইপুর গ্রাম, যেখানে বাসা বেঁধেছে বিরল প্রজাতির শামুক খোল। বছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত বাসা বাঁধে এসব পাখি, আর স্থানীয়রাও গভীর মমত্বে আগলে রেখেছে পাখিগুলোকে। বিস্তারিত জানাচ্ছেন মাজিদুর রহমান। পাখির কিচিরমিচির আর ডানার ঝাপটা মাতিয়ে রেখেছে জয়পুরহাটে কানাইপুকুর গ্রাম। সকালে সোনালি রোদ আর গধূলির মৃদু আলোয় ফুটে উঠেছে যাদের অপরূপ সৌন্দর্য। হঠাৎ দেখে মনে হবে গাছের থোকায় থোকায় ফুটে থাকা সাদা ফুল। সারা বছর পাখির এই কলরব না থাকলেও বছরের জুন মাস থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত কানাইপুকুর গ্রামের সোভান মণ্ডলের পুকুর পাড়ে তেঁতুল গাছে দল বেঁধে আসে বিরল প্রজাতির এসব শামুক খোল। পাখিগুলো আমাদের ভালো লাগে, আমাদের মানে ঘুম ভাঙে এই পাখির ডাকে, আবার ঘুম আসে এই পাখির ডাকেই। পাখিগুলো প্রায় 1.5 যুগ ধরে আমাদের এখানে আছে, তো আল্লাহর অশেষ রহমতে ওরা এখানে আসিছে, এজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া। কানাইপুকুরে প্রায় 1 যুগ ধরে বাস করছে এসব পাখি। নিরাপদ আশ্রয় আর গ্রামবাসীর ভালোবাসায় এই গ্রামে পাখির সংখ্যা ছাড়িয়েছে 25 থেকে 30,000। নিজেদের জায়গায় গড়ে ওঠা এসব পাখির নিরাপত্তা দিচ্ছে গোটা গ্রামের মানুষ। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছে দর্শনার্থীরাও। পাখিগুলা আমরা লোকালভাবে নিরাপত্তা দিই, কিন্তু সরকারিভাবে যদি পাখিগুলাকে একটু নিরাপত্তা দিত আমরা আরেকটু মানে উপকৃত হতাম। এখানে আসার পর দেখি যে মানে পাখিদের একটা মানে সমারোহ বলা চলে আর কি, তো এটা দেখা অনেক ভালো লাগতেছে আমাদের যে এরকম পাখি এই গ্রামের মধ্যে এখানে আছে। পরিবেশ প্রেমীরা বলছেন আগের তুলনায় এই এলাকায় অনেকটাই কমেছে পাখির আগমন। ফসলে অতিমাত্রায় কীটনাশক ব্যবহারে খাদ্য সংগ্রহ করতে পারছে না অতিথি পাখিরা। এখন দেখা যাচ্ছে যে অনেক পাখি আগে যেমন আসতো তেমনটি আসছে না, কারণ খাদ্যের ক্ষেত্রে পাখিগুলো যখন খায়, তারা যখন জমিতে পড়ে বা বিভিন্ন থেকে দেখে বিভিন্ন কীটনাশক ব্যবহার হচ্ছে যেখানে পর্যাপ্ত, ফলে কিন্তু পাখিগুলোর জীবনহানি হচ্ছে। একটা আইন হয়তো হয়েছে যে পাখি মারা যাবে না, কিন্তু সে বিষয়ে মানে জনগণকে কিন্তু সেভাবে সচেতন করা হচ্ছে না। পাখি প্রেমীরা বলছেন বন্য প্রাণী রক্ষায় সরকারের বিশেষ নজরদারি প্রয়োজন। পাখি প্রেমীরা মনে করছেন জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে তাদের খাদ্যের অভাব দেখা দিয়েছে। পরিবেশবিদরা বলছেন এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই সজাগ হওয়া দরকার। জয়পুরহাট থেকে মাজিদুর রহমান, এখন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গণহত্যার অভিযোগে ইসরায়েলকে দোষী করে প্রকাশিত তদন্ত প্রতিবেদন বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন গণহত্যার বিচার নিশ্চিতে ভুক্তভোগী রাষ্ট্র ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যৌথভাবে এগিয়ে যাওয়া জরুরি। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান।
সবচেয়ে গুরুতর যুদ্ধাপরাধ গণহত্যা। আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলার পরও গাজায় চালানো সেই গণহত্যা থেকে ইসরায়েলকে পিছু হটানো সম্ভব হয়নি। প্রথমবারের মতো ইসরায়েলকে দায়ী করে প্রতিবেদনও প্রকাশ করেছে জাতিসংঘের নিযুক্ত 3 সদস্যের আন্তর্জাতিক তদন্ত কমিশন। এমনকি গণহত্যায় প্ররোচনার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে অভিযুক্ত করা হয়েছে। তবে এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এখন প্রশ্ন হলো, গণহত্যা আসলে কি? গুরুতর এই যুদ্ধাপরাধ প্রমাণই বা করা হয় কিভাবে? এক্ষেত্রে দেখা গেছে 1948 সালে জাতিসংঘের গৃহীত কনভেনশনে গণহত্যাকে একটি জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সেই হিসেবে দিনের পর দিন এসব অপরাধ প্রকাশ্যেই করে যাচ্ছে ইসরায়েল, যার সাক্ষী পুরো বিশ্ববাসী। তবুও আদালতে এসব অপরাধ প্রমাণ করা অত্যন্ত কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। Proving genocide is one of the most demanding tasks in international criminal law. Prosecutors have to show not only that certain acts occurred, and that can be mass killing, forced displacement, starvation, and so on, but that they were carried out with the specific intent to destroy in whole or in part a protected group. এখন পর্যন্ত 3টি গণহত্যা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। এর মধ্যে রয়েছে 1970-এর দশকে কম্বোডিয়ান খেমার রোজ কর্তৃক সংখ্যালঘু চাম এবং ভিয়েতনামি সহ আনুমানিক 17 লাখ মানুষকে হত্যার ঘটনা, যে মামলায় বছরের পর বছর বিতর্কের পর 2018 সালে কম্বোডিয়ার খেমার রোজের 2 নেতাকে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়। এছাড়া 1995 সালে বসনিয়ায় স্রেব্রেনিকা গণহত্যার রায় হয়েছে 2007 সালে। আর 1994 সালে রুয়ান্ডায় তুৎসিদের গণহত্যার রায়ে বড় অবদান ছিল দেশটিরই ট্রাইব্যুনালের। এসব রায় নজির স্থাপন করেছে যে গণহত্যার বিচার নিশ্চিতে যৌথভাবে এগিয়ে যেতে হয় ভুক্তভোগী রাষ্ট্র ও জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে। Cases that have found genocide have come from the ICTR, the Rwanda Tribunal, which issued 61 convictions, many for genocide. The ICJ has made rulings in relation to genocide, notably in its 2007 ruling in Bosnia and Serbia. Genocide is occurring. এসব দিক বিবেচনায় গাজায় গণহত্যা ইস্যুতে প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে আনা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন আইন বিশেষজ্ঞরা। So this report is legally momentous. It's the first time a UN-mandated body has concluded that Israel is committing genocide based on direct evidence, such as public statements from senior officials and circumstantial evidence drawn from the military campaign itself. বর্তমানে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে ছাড়াও মিয়ানমারে রোহিঙ্গাদের উপর চালানো গণহত্যার জন্য জান্তা সরকারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলা এবং দারফুরে গণহত্যা চালানোর অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সুদানের করা মামলা আন্তর্জাতিক বিচার আদালতে চলমান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে উন্নত সেবা পাচ্ছে না বিদেশি এয়ারলাইন্স, বিমান বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ নেয়ার অভিযোগ। যানজট যেন রাজধানীর গলার কাটা, আইন ভাঙার শীর্ষে বাস, বলছে ট্রাফিক্স, কার্যকর উদ্যোগের তাগিদ। ডাকসু জাকসুর তিক্ত অভিজ্ঞতায় চাকসুতে প্যানেল দেয়নি বাকশ্বাস, প্রশাসনের পক্ষপাতকে দুষছেন সংগঠনের নেতারা। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি অভিযান, মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/এখন tv।